রহস্যে মোড়া মোনালিসা দ্বিতীয় পর্ব লিখেছেন অনুরাধা ঘোষ। আরও আরও বেশি মানুষ প্রতিদিন দেখতে থাকলেন মোনালিসাকে। একেবারে সামনে থেকে ছবি দেখে কপি করার চলও ক্রমেই বাড়তে থাকলো। কত শিল্পী যে মোনালিসাকে দেখে ছবি এঁকেছেন এই সময় তার হিসেব নেই। এই রকম একটা কপি করার ঘটনার সূত্রেই সেই দুনিয়া কাঁপানো দুঃসাহসিক চুরির ঘটনা ধরা পড়ে যার কথা প্রথমেই বলেছি। একেবারে যেন এক রহস্য রোমাঞ্চ উপন্যাসের মতো চলন সেই ঘটনার। ফিরে যাওয়া যাক গোড়ার সেই কাহিনীটিতে। হয়েছিল কি, 1911 সালের অগস্ট মাসে লুই বেরুট নামে এক শিল্পী মোনালিসার কপি করছিলেন লুভর সেই গ্যালারিতেই দাঁড়িয়ে। একদিন সকালে এসে তিনি অবাক হয়ে দেখলেন মোনালিসা নেই, শুধু পড়ে আছে দেওয়ালের 4টি ছক, 4 দেওয়ালের 4টি হুক। তা দেখেও যে খুব একটা টনক নড়েছিল তার এমনটা নয়, কারণ সেই সময় লুভের কিছু কিছু শিল্পবস্তুর ফটোগ্রাফ তোলা নিয়ে একটা কর্মকাণ্ড চলছিল। ঘরের মধ্যে যথেষ্ট আলো পাওয়া যেত না বলে ছাদে ছবি নিয়ে গিয়ে ফটো তোলা হতো। বেরুট ভেবেছিলেন হয়তো সেরকম কোনো প্রয়োজনেই মোনালিসাকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কর্মকর্তাদের জিজ্ঞেস করে দেখা গেল এরকম কিছু ঘটেইনি। তাহলে মোনালিসা কি তাহলে কিডন্যাপ করা হয়েছে? মোনালিসাকে কি তাহলে কিডন্যাপ করা হয়েছে? খবর জানাজানি হতেই শুধু ফ্রান্সে নয়, গোটা পৃথিবীতেই শোরগোল পড়ে গেল। আজ আমরা পিছনে তাকালে বুঝতে পারি বিষয়টা শুধু একটা ছবি চুরির গণ্ডিতে আটকে ছিল না, তার সঙ্গে জুড়ে গিয়েছিল ফ্রান্সের জাত্যাভিমান, সংস্কৃতির ধারক বাহক হওয়ার আভিমুখ, আর অতি অবশ্যই ঐতিহাসিক ছবিটির প্রতি গভীর ভালোবাসা ও প্রকৃত সম্মানবোধ। যা লোপাট হলো তা যেন শুধু একটা ছবি নয়, তা এক অনন্য নারী। লক্ষ লক্ষ মানুষের হৃদস্পন্দন। ফলে এটা ততটা চুরি নয় যতটা অপহরণ। চুরির কথা জানাজানি হওয়ার পরে প্রবল শোরগোল শুরু হয়ে গেল শহরে। প্যারিসের যাতে চোর ছবিটি নিয়ে অন্য দেশে পালিয়ে যেতে না পারে, সেই সময় অনেক বড় বড় মানুষই পুলিশের সন্দেহের আওতায় এসেছেন। যাতে চোর ছবিটি নিয়ে অন্য দেশে পালিয়ে যেতে না পারে, সেই সময় অনেক বড় বড় মানুষই পুলিশের সন্দেহের আওতায় এসেছেন। তার মধ্যে ছিলেন বিখ্যাত ফরাসি কবি গিয়ম অ্যাপোলিনে। আরও কেউ চোরের সন্ধান দিলে লোভনীয় একটা পুরস্কার মূল্য পাবেন, এরকম একটা ঘোষণা করা হয়েছিল তখন। আর এর ফলেই কেঁপে ফেঁসে গিয়েছিলেন অ্যাপোলিনিয়ার। তার এক সময়ের সচিব পিয়েরের টাকার লোভে তখন জানিয়ে দেন। লুভর থেকে কয়েকটি ক্ষুদ্র আইবেরিয়ান স্ট্যাচু তিনি নিজেই চুরি করেছিলেন একাধিকবার, আর সেসবের খরিদ্দার ছিলেন অ্যাপোলিনিয়া, তার বন্ধু পিকাসো। অর্থাৎ একবার যারা শিল্পবস্তু চুরির পৃষ্ঠপোষকতা করেছেন, তাও আবার খোদ লুভর থেকে, তাদের পক্ষে এই বিশেষ ঘটনার সঙ্গে যুক্ত থাকা অসম্ভব কিছুই নয়। এরকমটি ভাবা হয়েছিল তখন।
বিষয়টা গড়ায় আদালত পর্যন্ত। সেখানে অবশ্য এই দুজনের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য শুনে বিচারকের বিশ্বাস জন্মায় যে এরা নির্দোষ। দুজনকেই ছেড়ে দেয়া হয় সসম্মানে। গভীরভাবে ভেবে দেখলে বুঝতে পারা যাবে এই চুরির ঘটনা ঠিক কতখানি গুরুত্ব পেলে এত এত খ্যাতিমান মানুষকে একটুকুও ছাড় না দিয়ে টেনে নিয়ে যাওয়া যায় আদালতে। আমরা জানি তখন পিকাসোর উত্তুঙ্গ খ্যাতি আভা গাঁথশিল্পী হিসেবে। সহযোগী শিল্পী ব্রাকের সঙ্গে যুগান্তকারী সব কাজ করছেন কিউবিস্ট শৈলীতে। কেউ কেউ বলেন এই ঘটনা তার একটা নেগেটিভ পাবলিসিটির মতো কাজ করেছিল তার ক্ষেত্রে। ঘটনার পর লুভো বন্ধ ছিল 1 সপ্তাহ। চাকরি গিয়েছিল বেশ কয়েকজনের। প্রতিটি ফরাসি সংবাদপত্রের প্রথম পাতায় তখন শুধুই মোনালিসা, অর্থাৎ শুধু ফ্রান্স নয়, সারা পৃথিবীকেই তোলপাড় করে দিয়েছিল এ খবর। অনেকেরই মতো এর ফলে মোনালিসার জগৎজোড়া পরিচিতি আরও বাড়ে। যারা এই ছবির নামটুকুও জানতেন না, খোয়া যাওয়ার পর এত মানুষের এত আক্ষেপ দেখে তারাও এর উৎকর্ষ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যান। তবে পুলিশি তৎপরতায় কোনো অভাব না থাকলেও তার পরের 2 বছর কিন্তু মোনালিসার কোনো সন্ধানই পাওয়া যায়নি। মোনালিসার সন্ধান পুনর্বার পাওয়া গেল 1913 সালের নভেম্বর মাসে। সেও যেন এক থ্রিলার। ফ্লোরেন্সের একজন এন্টিক ডিলার সেই সময় একটা চিঠি পেলেন। সেটি স্বাক্ষরিত লিওনার্দো নামে তস্করের রসবর্তীও দেখার মতো। পত্রলেখকের বক্তব্য, তিনি মোনালিসার ছবি ইটালিকে ফিরিয়ে দিতে চান, কিন্তু খরচা পুষিয়ে দেওয়ার জন্য ছবিটির পরিবর্তে তাকে দিতে হবে 5 লক্ষ হীরা। এরপরই শিল্পজগতের কিছু প্রভাবশালী মানুষের সহযোগিতায় একটা ফাঁদ পাতা হলো, আর ফ্লোরেন্সে এসে হাতে নাতে ধরা পড়লেন ছবি চোর। জানা গেল তার নাম ভিনসেনজো পেরুজ্জা। তিনি লুভরেরই কর্মী ছিলেন। কেউ কেউ বলেন ছবিটি চুরি করার জন্য রাত ভোর তিনি নাকি মিউজিয়ামের একটা ক্লোজেটের গুপ্ত ঘরের মধ্যে লুকিয়েছিলেন। তারপর বাকি কাজ যেটুকু, সেটা ছিল অবিশ্বাস্য রকম সহজ। সুনসান গ্যালারিতে তিনি সঙ্গে আনা যন্ত্রপাতি ব্যবহার করে ছবিটি খুললেন দেওয়াল থেকে। সুরক্ষার জন্য তা যে কেসটিতে রাখা থাকতো তা থেকে বের করলেন। তারপর একটি জামায় ছবিটি জড়িয়ে সহজেই লুফ থেকে বেরিয়ে গেলেন। বিশ্বের বিখ্যাততম চিত্রটি চুরি করা এতই সহজ? তবে আমাদের মনে রাখতে হবে, সে সময় লুভর নিরাপত্তা ব্যবস্থা এখনকার মতো আঁটোসাঁটো একেবারেই ছিল না। তখন প্রবেশ মূল্য ছাড়াই ঢোকা যেত গ্যালারিতে। আর যেদিন চুরি হয় সেদিন ছিল সোমবার, লুভের সাপ্তাহিক ছুটির দিন। ফলে ওই দিন বাইরের লোকের পক্ষে সেখানে ঢোকা সম্ভবও ছিল না। তাই হয়তো কর্মীরা ঢিলেঢালাও ছিলেন খানিকটা। তাছাড়া পেরুজ্জা তো ওখানকার কর্মী, চেনা মুখ। শোনা যায় ছবিটি নিয়ে বের হবার সময়
একটা বন্ধ দরজা খুলতে গিয়ে নাকি কিছুটা সমস্যায় পড়েছিলেন পেরুজ্জা। এক সহৃদয় প্লাম্বার জলকল নিকাশি কর্মী এসে তখন সেই দরজাটি খুলে দেন। শস্যের মধ্যেই যে ভূত রয়েছে তা তিনি আর জানবেন কি করে? মজার কথা হলো, আদালতে পেরুজ্জা দাবি করেন এই চুরির পেছনে ছিল নিখাদ দেশপ্রেম। তার মতে মোনালিসা ইতালির সম্পত্তি, ইতালিকেই সেটি ফেরত দেওয়ার জন্যেই এই চুরি। এই যুক্তির সঙ্গে অবশ্য জুড়ে দিয়েছিলেন এক আষাঢ়ে গল্প। তার ধারণা ছিল ইটালি থেকে নেপোলিয়ন চুরি করে এনেছিলেন ছবিটি, আর তার বিহিত করার জন্যেই কোমর বেঁধে লাগেন তিনি। তার অপূর্ব ইতিহাস চেতনা দেখে চোখ কপালে ওঠে। তিনি জানতেন না যে মোনালিসা তার সৃষ্টিকর্তার সঙ্গেই ফ্রান্সে পদার্পণ করে এবং তার নেপোলিয়নের জন্মের ঠিক 250 বছর আগে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, এই ন্যারেটিভের ফলে ইতালিতে কিন্তু দেশপ্রেমিক হিসেবে পেরুজ্জার কিঞ্চিৎ নামডাকও হয়। হয়তো সেজন্যেই তাকে মাত্র 12 মাসের জেলবাসের সাজা দেয়া হলো। বাস্তবে পেরুজ্জাকে জেল কাটাতে হয় মাত্র 7 মাস। এই চুরি ও সে সংক্রান্ত বিপুল প্রচারের ফলে মোনালিসা যে প্রায় একটা হাউসহোল্ড নেম হয়ে দাঁড়ালো সারা বিশ্বে, সে কথা তো আগেই বলেছি। ধীরে ধীরে নানা প্রকার বিপন্নেরও সহযোগী হয়ে উঠল এই ছবির ইমেজ। আজকাল তো ফুটপাতের দোকানেও পাওয়া যায় মোনালিসার সস্তা প্রিন্ট। কফির কাপে, টি শার্টেও আঁকছাড় দেখা যায় সেই বিখ্যাত মুখ। শুধু কি সেইটুকুই? ইউরোপিয়ান শিল্পের ঐতিহ্যের যে ধারণা, তার সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মোনালিসার নাম যে পরবর্তীকালে ইতিহাসের অবিসংবাদিতাকে প্রশ্ন করতে যাওয়া আধুনিক শিল্পীদের মধ্যে অনেকেই অবধারিতভাবে বেছে নিয়েছেন এই ইমেজটিকে। সেই কবে 1999 সালেই মার্সেল দোসো মোনালিসার নেহাতি একটা সস্তা পোস্টকার্ডের ছবির ওপর এঁকে দিলেন দাড়ি গোঁফ। 1994 সালভাদর দালি তার নিজের ফটোগ্রাফের সঙ্গে মোনালিসার মুখকে মিলিয়ে তৈরি করলেন এক আশ্চর্য শিল্প নিদর্শন। এরা আসলে করতে চাইছিলেনটা কি, তা বুঝতে গেলে বিংশ শতাব্দীর শিল্পের গোড়ায় কথাটা বুঝতে হবে। শিল্পক্ষেত্রে যা হয়ে এসেছে এতকাল, যেসব চিরাচরিত শৈলী এতটাই সমীহ পায় যে তাদের প্রশ্ন করাই যায় না, সেসবের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ, নিজের দেখার ভঙ্গি ক্যানভাসে একেবারে অন্যভাবে তুলে ধরার চেষ্টা, মোটামুটি এরকম কিছু প্রবণতা আমরা দেখতে পাই শতাব্দী জুড়েই। আমরা দেখি শিল্পীরা চালাচ্ছেন নিজেদের আত্মপরিচয়ের খোঁজ। ক্রমশই গুরুত্ব হারাচ্ছে রিয়ালিস্টিক ছবির ঘরানা। ঐতিহ্যের প্রতি এই সমীহকে ভাঙতে গিয়েই তাই এরা বেছে নিলেন মোনালিসাকে, যা রহস্য ও বিস্ময়ের আড়ালে থাকা এক চিরকালীন আইকন। কিন্তু এইভাবেই বহু শতাব্দী পেরিয়ে মোনালিসার ছবি ক্রমে ক্রমে হয়ে উঠল কন্টেম্পোরারি বা সমসাময়িক শিল্পেরও একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা দেখেছি মোনালিসার কিছু কিছু ছবিতে কিভাবে লিওনার্দো মডেলের মুখে ও শরীরে মিশিয়ে দিচ্ছেন নারী ও পুরুষ উভয়েরই চেহারার ধরন, মানে যাকে আমরা বলতে পারি এক ধরনের অ্যান্ড্রোজিনাস লক্ষণ। সেন্ট জন দ্য ব্যাপটিস্ট ছবিটিতে তো তা পরিষ্কার বোঝা যায়। মোনালিসার মধ্যেও এই বিষয়টি লক্ষ্য করেছেন কেউ কেউ। সিগমুন্ড ফ্রয়েড তো আবার বললেন, মোনালিসার মুখে লিওনার্দোর মা কাতেরিনার স্পষ্ট আদল রয়েছে।
আমরা জানি খুব অল্প বয়স থেকেই মাকে ছেড়ে থাকতে হয়েছিল শিল্পীকে। হয়তো মায়ের প্রতি সেই অবদমিত টান, তাকে কাছে পাওয়ার আকুতি অচজ অবচেতন থেকে উঠে এসে এভাবেই প্রকাশিত হয়েছিল তার প্রিয় ছবির মধ্যে দিয়ে। আর ছবির মধ্যে লুকিয়ে থাকা নানা রকম গোপন ইঙ্গিত, সিক্রেট কোডের কথা তো একসময় বহুল প্রচলিত হয়েছিল। হয়তো তার উপর ভিত্তি করে ব্রিটিশ লেখক ড্যান ব্রাউন তার দা ভিঞ্চি কোড উপন্যাসে মোনালিসা ছবিতে খুঁজে পান রহস্য সমাধানের চাবিকাঠি। তবে এই শব্দ শেষ বিচারে অনুমানী, তা আরও চিত্তাকর্ষক করে তোলে ছবিটির দীর্ঘ ইতিহাসকে। এই ইতিহাসের আনাচে কানাচেই লুকিয়ে আছে বহু বহু লোমহর্ষক ব্রাক থ্রিলারের মতো চমকপ্রদ। এরকম ভাবা হয় যে 1503 সালে ফ্লোরেন্সে ছবিটি শুরু করার পর 4-5 বছর পর্যন্ত সেটিকে নিয়ে কাজ করতে থাকেন লিওনার্দো। হয়তো তারপর অসম্পূর্ণ অবস্থাতেই তা পড়ে থাকে শিল্পীর কাছেই। এদিকে আবার 1516 নাগাদ ফরাসি রাজা প্রথম ফ্রান্সিস ডেকে নেন লিওনার্দোকে। সেই ডাকে সাড়াও দেন শিল্পী। ইটালি থেকে ফ্রান্সে যাওয়ার সময় নিজের সঙ্গে মোনালিসার ছবিটিকেও তিনি নিয়ে যান। বিশেষজ্ঞরা বলেন ওই সময় লিওনার্দো ছবিটি নিয়ে কাজ করতে শুরু করেন। আবার ধীরে ধীরে সম্পূর্ণ হয়ে ওঠে মোনালিসার পোর্ট্রেট। কিন্তু আমাদের মনে এর প্রশ্ন আসতেই পারে যে লিওনার্দো নিজের দেশ ছেড়ে পাকাপাকিভাবে ফ্রান্সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কেন? 1516 নাগাদ লিওনার্দো একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এর কিছুদিন আগে পর্যন্ত তিনি মিলানে থাকছিলেন, যদিও তখন তা ফরাসিদের দখলে। কিন্তু কয়েক বছরের মধ্যেই তিনি রোমে চলে যেতে বাধ্য হন। তখন সদ্য পোপ হয়েছেন 10ম লিও। তারাই ভাই জুলিয়ানো দা মেডিচির কাছে যথাযথ পৃষ্ঠপোষকতা পান লিওনার্দো। এমনকি ভ্যাটিকানের ভিতরে বেশ কটি ঘর ছেড়ে দেয়া হয় তার ও তার ছাত্রদের থাকার জন্য। এখানেও শিল্পীর সঙ্গে ছিলেন তার দুই প্রিয় ছাত্র সালাই ও মেলজি। জুলিয়ানোর হঠাৎ মৃত্যুর পর তিনি রীতিমতো অর্থকষ্টে পড়েন বলেও শোনা যায়। এরকম একটা সময় যখন পয়সাকড়ি সমস্যা পাশেই মাথাচাড়া দিচ্ছে, এমন একটা বোধ যে তিনি চারপাশের পৃথিবীর কাছে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন ক্রমেই। মনে রাখতে হবে তখন লোকজন মাতামাতি করছে মিকেলাঞ্জেলোকে নিয়ে। কয়েক বছর আগেই তিনি শেষ করেছেন সিস্টিন চ্যাপেলের বিখ্যাত ভিডিও চিত্রটি, এমনকি রাফেলকে নিয়েও। যতদূর জানা যায় এই দুই প্রতিদ্বন্দ্বী শিল্পীর সঙ্গে দা ভিঞ্চির সম্পর্ক খুব একটা ভালো ছিল না। অথচ আমরা দেখছি কিভাবে লিওনার্দোর ছবি থেকে বারবার অনুপ্রেরণা নিয়েছেন রাফায়েল নিজের কাজের ক্ষেত্রে। এমনকি তার পিরামিড সুলভ কম্পোজিশনের যে ধরন, সেটিকেও অনুসরণ করেছেন নিজের বেশ কিছু ছবিতে। তাছাড়া তখন লিওনার্দোর বয়স বাড়ছে, অশক্ত হচ্ছে শরীরও। এই সময়েই নবীন ফরাসি রাজার কাছ থেকে এলো এই চমৎকার এবং সম্মানজনক প্রস্তাব। তাকে দেয়া হবে একটা ভারী কি পদ, প্রিমিয়ার পেইন্টার, ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট টু দ্য কিং। পাবেন বেশ মোটা একটা বার্ষিক অর্থ। রাজার গ্রীষ্মকালীন প্রাসাদ সৈয়দ দ্য অ্যাম্বোয়ার
রাজার গ্রীষ্মকালীন প্রাসাদ সৈয়দ দা অ্যাম্বোয়ার খুব কাছেই একটা প্রাসাদোপম বাড়ি দেয়া হলো তাকে। বলা হয় প্রাসাদের সঙ্গে তার এই বাড়ির নাকি ভূগর্ভ পথে সংযোগ ছিল। তবে সবচেয়ে বেশি জরুরি যেটা, তা হলো ইচ্ছে মতো শিল্পচর্চা করার স্বাধীনতা, পৃষ্ঠপোষকতা আর যথাযথ সম্মান দা ভিঞ্চি পেলেন রাজার কাছে। শুধু ছবি আঁকা নয়, অন্যান্য নানা রকম আশ্চর্য কাজেও এই সময় হাত দিয়েছিলেন লিওনার্দো। তিনি নাকি একটা যান্ত্রিক সিংহ বানিয়েছিলেন রাজার জন্য, যা চলে ফিরে বেড়ায়। তার পিঠের উপর ছড়ি দিয়ে আঘাত করলে খুলে যায় তার পুরো শরীরটাই। আর দেখা যায় ভিতরে ভরা রয়েছে রাশি রাশি লিলি। এ তো স্বাভাবিক যে এরকম সম্মানজনক প্রস্তাবে শিল্পী সাড়া দিলেনও। মোনালিসাও পাড়ি দিলেন ইটালি থেকে ফ্রান্সে তার সৃষ্টিকর্তার সঙ্গেই। এরপর লিওনার্দো বেঁচে থাকবেন আর মাত্র 3 বছর। মৃত্যুর পর তার যাবতীয় জিনিসপত্র পান তার ছাত্র মেলজি এবং কিছু অংশ যায় সালাইয়ের কাছে। মোনালিসার চিত্রটি এদের মধ্যেই কোনো একজন রাজা ফ্রান্সিসকে বিক্রি করে দেন। এরপর প্রায় 200 বছর রাজকীয় শিল্প সম্ভারের অংশ হয়ে মোনালিসার জায়গা হয় রাজপরিবারের বিবিধ প্রাসাদে। তার মধ্যে ভার্সাইয়ের বিখ্যাত প্রাসাদটিও রয়েছে ফ্রান্সে চিরকালই মোনালিসার সর্বোচ্চ কদর পেয়েছে। যদিও সপ্তদশ শতাব্দীর গোড়ায় রাজা তৃণতম লুইয়ের সময় ফরাসিরা প্রায় হারিয়েই বসেছিল মোনালিসাকে। ইংল্যান্ডের রাজা তখন প্রথম চার্লস, অত্যন্ত শিল্পরসিক ছিলেন তিনি। চার্লস লুইকে প্রস্তাব দিলেন হোলবাইন ও টিসানের 2টি ছবি গ্রহণ করে তার পরিবর্তে মোনালিসাকে ইংল্যান্ডের হাতে তুলে দেওয়া হোক। এতে লুইয়ের সে যে খুব অনিচ্ছা ছিল তা নয়, কিন্তু একেবারে বেঁকে বসলেন তার সভারা। তারা কিছুতেই মোনালিসাকে ছাড়তে রাজি নন। শেষ পর্যন্ত মোনালিসার বদলে লিওনার্দোরই অন্য একটি ছবি সেন্ট জন দিয়ে দেয়া হলো শিল্পযাত্রায়। সেই শতাব্দীর শেষাশেষি ভার্সাইয়ে ঢুকে পড়ে ছবিটি। রাজপালদের নিজস্ব চিত্রঘরে তার জায়গা হয়। এভাবেই কেটে যায় বেশ কয়েক দশক। কিন্তু ফরাসি বিপ্লবের পর তো আর রাজা বা রাজত্ব কিছুই রইল না। তখন মোনালিসা নবগঠিত রিপাবলিকের সম্পত্তি হয়ে দাঁড়ালো, এক অর্থে জনগণেরও। মুষ্টিমেয় কিছু মানুষই আগে দেখতে পেতেন এই ছবি, এখন তা জনসাধারণের অধিগম্য হলো। আমরা জানি 1793 সালে ফ্রান্সের রাজতন্ত্র বিলুপ্তির ঠিক 1 বছর পর শিল্পশালা হিসেবে লুভর খুলে দেয়া হয় সকলের জন্য। অতীত এসে দাঁড়ালো বর্তমানের উপকূলে। আজকাল আরও একটা ব্যাপার ঘটছে। দীর্ঘদিন যাবতই যেহেতু মোনালিসার উপর সারা পৃথিবীর ফোকাস রয়েছে, বিভিন্ন রকম সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রতিবাদের একটা হাতিয়ার হিসেবে অনেকেই সেটিকে ব্যবহার করেছেন, যাতে তাদের ক্ষোভ চট করে বহু সমাজের বহু মানুষের নজরে পড়ে। সেই কবে 1974 সালে এক মহিলা ছবির ওপর লাল রং স্প্রে করে দিয়েছিলেন। তখন টোকিওর ন্যাশনাল মিউজিয়ামের একটি প্রদর্শনীতে ছবিটি দেখানো হচ্ছিল। মহিলার দাবি ছিল প্রতিবন্ধীদের চলাফেরার যথাযথ ব্যবস্থা করতে হবে। এরপরেও কেউ বা কেক মাখিয়ে দিয়েছেন ছবিতে, কেউ বা ছুঁড়ে মেরেছেন স্যুপ।
তাদের উদ্দেশ্য ছিল জলবায়ুর অবক্ষয় ও বিপন্ন পরিবেশের দিকে বিশ্বের নজর আকর্ষণ করা। বুলেট প্রুফ কাচের আবরণের নিচে থাকার ফলে ছবিটি অবশ্য কোনো ক্ষতি হয়নি। আমরা অবাক হয়ে দেখি শিল্পের সঙ্গে এসব দাবির সরাসরি সংযোগ না থাকলেও কিভাবে এদের প্রতিবাদী কণ্ঠ মুহূর্তে পৌঁছে গেল গোটা বিশ্বের দরবারে, শুধুমাত্র মোনালিসার আকাশছোঁয়া খ্যাতির কারণেই। এদের কাছে না হয় মোনালিসা নেহাতই একটা পদ্ধতি, পৃথিবীর কাছে পরিচিত হওয়ার কিন্তু আমাদের কাছে, আমরা যারা ছবি বুঝি অথবা বুঝি না উভয়েই, এই ছবির ফ্রেমের মধ্যে এমন একটা এলাকা খুঁজে পাই যা সহজবোধ্য নয়, যা রহস্যময়, ফলে তার আকর্ষণের শেষ নেই। তার প্রাচীনতা, শতাব্দীর পর শতাব্দী যাবৎ স্রোতের মতো বয়ে আসা বহুমাত্রিক ইতিহাস, এইসব মিলিয়েই তার এই অনন্য উপস্থিতি। আরও একটা ব্যাপার আছে যা ঠিক যুক্তিতে ব্যাখ্যা করা যায় না, তা রয়েছে মোনালিসার দৃষ্টিতে, তার মৃদু হাস্যে, যা প্রতিটি দর্শকের কাছে আলাদা আলাদা অর্থে প্রকাশিত হয়। আর আমরা অবাক হয়ে শিল্পের ক্ষমতাকে দেখি, তার গৌরবকেও চাক্ষুষ করি আবারও। কালের স্রোতকে নস্যাৎ করে 5 শতাব্দী আগে এক নরসা নারী ও তার স্মিত হাস্যের মুহূর্তটি শিল্পীর অসামান্য কারুকাজে কিভাবে হয়ে রইল মৃত্যুহীন চিরকালীন।